আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিআরসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ২। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ২৪ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। ফিলিস্তিনিদের ইচ্ছেমতো হত্যা করেছে ইসরায়েল। গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ২। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার ১০ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পূর্বে ইসরায়েলের ড্রোন হামলায় এক শিশুসহ কমপক্ষে ২ জন নিহত হয়েছে। হামাস সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে বলেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিন ও ক্রমাগত তা লঙ্ঘন করছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে অবরুদ্ধ উপত্যকা জুড়ে বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ২৭১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯০% বেশি বেসামরিক নাগরিক এবং আরও ৬২২ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সোমবার নিহত ফিলিস্তিনিরা তাদের বাহিনীর জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তারা তথাকথিত হলুদ রেখার ভেতরেও বাড়িঘর পরিকল্পিতভাবে ধ্বংস করছে। হলুদ রেখা যুদ্ধবিরতিতে সম্মত একটি অস্থায়ী প্রত্যাহার সীমানা। আল জাজিরা জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ইসরায়েলের অভিযান তীব্র হয়েছে। এলাকার বৃহত্তম পৌরসভা বানি সুহেলার মেয়র হামদান রাদোয়ান বলেছেন, প্রতিটি দোতলা ভবন বা বাড়িকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আল জাজিরা নিশ্চিত করেছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজার আবাসিক ভবনগুলো ধ্বংস করছে। স্যাটেলাইট চিত্র ও মাঠ পর্যায়ের ফুটেজে দেখা গেছে, বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত লঙ্ঘন করে গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করে চলেছে। হামাস জানিয়েছে, চুক্তি সত্ত্বেও ইসরায়েল দৈনিক কমপক্ষে ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর মধ্যে ৫০টি জ্বালানি বহনকারী ট্রাকও ছিল। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ২৪ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। ২০১৫ সালের পরমাণু চুক্তি মেয়াদোত্তীর্ণ এবং সব নিষেধাজ্ঞা পুনর্বহালের পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক অভিযানে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছেন। তবে আঞ্চলিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, আঘাতটি ছিল বড় কিন্তু মোটেও সর্বনাশা নয়। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বরং তা গোপন স্থানে সরিয়ে রাখা হয়েছে। একই সঙ্গে পিক্যাক্স মাউন্টেন নামে নতুন একটি গোপন সমৃদ্ধিকরণ স্থাপিকা নির্মাণেরও খবর পাওয়া গেছে। যদিও ইরান এই বিষয়ে কিছুই বলেনি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইজ জানিয়েছেন, ইরানের মিসাইল কারখানাগুলো ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে। তার ভাষায়, আগের যুদ্ধের মতো ১২ দিনে ৫০০ মিসাইল নয়, পরের বার তারা একসঙ্গে ২০০০ মিসাইল ছোড়ার লক্ষ্য নিয়েছে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষণ ব্যবস্থা অচল হয়ে যায়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীন থেকে ১০-১২টি চালানে প্রায় ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। কঠিন জ্বালানি চালিত মিসাইল তৈরিতে ব্যবহৃত হয় এই উপাদানটি। ইসরায়েল বলছে, যুদ্ধের আগে ইরানের হাতে ছিল প্রায় ২৭০০ মিসাইল। নতুন করে অন্তত অর্ধেক মজুদ পুনর্গঠিত করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের মধ্যভাগে সমৃদ্ধ ইউরেনিয়াম যুদ্ধ থেকে বেঁচে গেছে। বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার ১০ নভেম্বর রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। খবর ইন্ডিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে।
পাশাপাশি উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটনী স্থাপনা লালকেল্লার পাশের বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সোমবার সন্ধে ৬:৫২ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আশপাশে ছড়িয়ে ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। ঘটনাস্থলে ভিডিও ও ছবিতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছিন্নভিন্ন মরদেহ। দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপন কর্মকর্তা একে মালিক বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। সন্ধে ৭:২৯ দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণের পর লালকেল্লা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটনী স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বছরের পুরো সময় জুড়েই ওই এলাকা পর্যটকে পরিপূর্ণ থাকে। একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন অর্ধসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনিদের ইচ্ছেমতো হত্যা করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বর্বরতা গোটা বিশ্ব দেখেছে, কিভাবে নারী ও শিশুদের প্রতিদিন হত্যা করা হয়েছে। এবার সেই ভয়াবহ হত্যাযজ্ঞের ভয়ানক কথা স্বীকার করেছেন খুদ ইসরায়েলি সেনারাই। তারা জানিয়েছে, গাজায় যুদ্ধ চলাকালীন সব ধরনের সামরিক নিয়মকানুন ভেঙে পড়েছিল। আইনি বিষয়গুলো ধুলোয় মিশে গিয়েছিল। বেসামরিক লোকদের হত্যা করা হতো নিছক অফিসারদের ব্যক্তিগত খেয়ালখুশি মতো। ব্রিটিশ টিভি চ্যানেল আইটিভি প্রামাণ্যচিত্র ব্রেকিং র্যাঙ্কস ইনসাইডার ইসরায়েলের ওয়ার ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের বর্ণনায় এসব তথ্য উঠে এসেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের ট্যাঙ্ক ইউনিটের কমান্ডার ডানিয়েল বলেন, আপনি যদি কোনো বাধা ছাড়াই গুলি করতে চান তাহলে সেটি আপনি করতে পারেন। ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নাম প্রকাশ না করে সেই তথ্যচিত্রে অংশ নিয়েছেন। তারা সবাই ধর্মসংঘের আচরণগত অবক্ষয়ের দিকে ইঙ্গিত করেছেন। এছাড়া আইডিএফ মানবঢাল হিসেবে ফিলিস্তিনিদের নিয়মিত ব্যবহার করত, সেটিও তাদের কথায় উঠে এসেছে। আইডিএফের সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, একজন সৈনিক কেবল তখনই গুলি চালাবে যখন লক্ষ্যবস্তুর কাছে হাতিয়ার থাকবে এবং তাকে ক্ষতি করার ক্ষমতা থাকবে। কিন্তু ক্যাপ্টেন ইয়োতাম ভিল্ক বলেন, গাজায় এসবের কিছুই ছিল না। শুধু হাঁটার সময় সন্দেহ হলেও তাকে গুলি করা হতো। এলি নামে পরিচিত একজন সেনা বলেছেন, জীবন ও মৃত্যু বা গুলি চালানোর নিয়ম দ্বারা নির্ধারিত হয় না, এটি স্থূলভাবে কমান্ডারের বিবেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই সেনা আরও জানান, এই পদ্ধতিতে কেউ দ্রুত হেঁটে গেলেও সন্দেহজনক, আবার খুব ধীরে হাঁটলেও সন্দেহজনক। এলি একটি ঘটনার বর্ণনা দিয়েছেন, যেখানে একজন ব্যক্তি ছাদে কাপড় শুকাতে দিয়েছেন। কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন তিনি টার্গেটে পড়েছেন, কিন্তু তিনি দোষী নন। এখানে এমন নয় যে তার কাছে দূরবীন বা অস্ত্র ছিল, তিনি শুধু কাপড়ই শুকাতে দিয়েছিলেন। কিন্তু ট্যাঙ্ক থেকে একটি গোলা ছোড়া হয়, ভবনটি আধা ভেঙে পড়ে, এর ফলে অনেক হতাহত হয়। ইসরায়েলের গোয়েন্দা তথ্যে দেখা গেছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের হিসেব অনুযায়ী গাজায় নিহতদের ৮৩% বেসামরিক নাগরিক ছিলেন, যা আধুনিক সংঘাতের জন্য একটি ঐতিহাসিক সর্বোচ্চ মান। এই যুদ্ধে ৬৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও হতাহত বন্ধ হচ্ছে না।